হ্যালো 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 চ্যাম্পসরা, সব কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আই হোপ একদম দারুণ আছো। তবে এক্সাম তো কাছাকাছি চলে আসছে, তাই তো? তো এক্সাম তো কাছাকাছি চলে আসছে, আর আমাদের সিলেবাসও কিন্তু একদম শেষের কাছাকাছি কিন্তু চলে এসেছে। তো আমরা কোনটা পড়ছিলাম? আমরা চ্যাপ্টার পড়ছিলাম সাউথ আমেরিকা, অর্থাৎ দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমরা পড়ছিলাম। তো দক্ষিণ আমেরিকা সম্পর্কে ফার্স্ট ক্লাস তো আমাদের একদম ডান 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 ডান। তো আজকে আমাদের দক্ষিণ আমেরিকার থেকে সেকেন্ড ক্লাস, এবং আজকের ক্লাসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা ক্লাস। কারণ আজকের ক্লাসে আমরা কি পড়তে চলেছি? কেউ কি গেস করতে পারছো যে আজকে আমরা কি পড়তে চলেছি? চলো প্রথমে দেখে নিই আজকে আমরা কি পড়ব। আজকে আমরা পড়ব দক্ষিণ আমেরিকার জলবায়ু সম্পর্কে ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তাহলে শুধু জলবায়ু সম্পর্কে পড়বো না, তার পাশাপাশি পড়বো স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কেও। আর থাকবে তোমাদের জন্য কি এক্সারসাইজ। এবার নিশ্চয়ই তোমাদের মনে আছে, যখন আমরা নর্থ আমেরিকা পড়েছিলাম তখনও কিন্তু এই জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ কিন্তু একসঙ্গে সাইড বাই সাইড আমরা পড়েছিলাম। তো আজকেও কিন্তু আমরা সেই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ দুটোই একদম পাশাপাশি রেখে পড়ব, যাতে আমার চ্যাম্পসদের কোনো রকম অসুবিধা না হয় বুঝতে। এবং এটা একদম কঠিন কিছু নয়, একদম সহজ কিছুই হতে চলেছে। তো আমরা শুরু করছি প্রথমে জলবায়ু দিয়ে। জলবায়ু কি, জলবায়ু কাকে বলে, এই রিলেটেড অলরেডি ধারণা তোমাদের কাছে রয়েছে। এবার এই দক্ষিণ আমেরিকার ম্যাপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এটার হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকার ম্যাপ। এইবার এই দক্ষিণ আমেরিকার যে উত্তর অংশ রয়েছে, সেই উত্তর অংশটা কিন্তু মানে দক্ষিণ আমেরিকার উত্তর দিকের কিছুটা অংশ কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত। আমরা জানি যে দক্ষিণ আমেরিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, রাইট? তো এর জন্য কি হচ্ছে, চলো তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, তাহলে লিখে ফেলি সাইডে জলবায়ু। জলবায়ু, এবং আমি তোমাদের বললাম যে দক্ষিণ আমেরিকার উত্তর দিকের কিছুটা অংশ কি উত্তর গোলার্ধে অবস্থিত। এবং এই যে উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ার জন্যে যে সারা মহাদেশে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঋতু পরিবর্তন দেখতে পাই। যেরকম মনে করো, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন কি, দক্ষিণ গোলার্ধে কিন্তু তখন শীতকাল। তাহলে এই রকম কিন্তু দক্ষিণ আমেরিকায় কিন্তু আমরা পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশে কিন্তু এরকম ঋতু পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে চলো প্রথমেই তোমাদেরকে লিখে দিই দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকার উত্তর দিকের কিছুটা অংশ কিছু অংশ করে দিই উত্তর দিকের কিছু অংশ উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধে অবস্থিত। তাই সমগ্র মহাদেশে
তাই সমগ্র মহাদেশে বিভিন্ন ধরনের ঋতু পরিবর্তন দেখা যায়। ঋতু পরিবর্তন দেখা যায়। যেমন কি বললাম, যেমন উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন দক্ষিণ গোলার্ধে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন দক্ষিণ গোলার্ধে কি হয়ে যাবে? শীতকাল হয়ে যাবে। তাহলে এই রকম কিন্তু বিভিন্ন ঋতু কিন্তু দেখা যাচ্ছে। যেমন উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। তাহলে এই ধরনের কিন্তু আমরা ঋতু পরিবর্তন দেখতে পাচ্ছি। তো এটা তো ছিল কি আমাদের একটা বেসিক আইডিয়া। তাহলে এই যে আমি বলছি যে নানান রকমের বা বিভিন্ন ধরনের আমরা ঋতু পরিবর্তন দেখতে পাচ্ছি, তাহলে এই যে বিভিন্ন ধরনের ঋতু পরিবর্তন দেখতে পাচ্ছি বা জলবায়ুর ক্ষেত্রে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, তাহলে এই বৈচিত্র্য নিয়ন্ত্রকটা কি? কোন কোন জিনিসের ওপর দাঁড়িয়ে এই জলবায়ুর মধ্যে কি বৈচিত্র্যটা দেখা যাচ্ছে, কোন কোন জিনিসের ওপর ডিপেন্ড করে? চলো সেটা আমরা এখন জেনে নেব। তাহলে লিখে ফেলি, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ। তাহলে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো চলো আমরা জেনে নিই। আচ্ছা, কালারটা যদি তোমাদের কাছে এখন খুব একটা ভিজিবল না হয়ে থাকে তাহলেও কোনো চিন্তা করো না, তার কারণ হচ্ছে নোটসে কিন্তু ভিজিবল হয়ে যাবে, এবং তার থেকে বেটার আমি অন্য একটা কালার ইউজ করে বাদ বাকিটুকু লিখি। তাহলে আমরা কি এই যে জলবায়ুর বৈচিত্র্য দেখতে পাচ্ছি, সেই জলবায়ুর বৈচিত্র্যের কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। আমরা যখন উত্তর আমেরিকা পড়েছিলাম তখনও কিন্তু জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো পড়েছিলাম, তাই তো? মনে আছে নাকি মাথার মধ্যে থেকে বেরিয়ে গেছে? যদি একটু মাথার মধ্যে কনফিউশন হয়ে যায় তাহলে কিন্তু এই দক্ষিণ আমেরিকার জলবায়ু পড়ার পর একবার অল্প করে, একদম ছোট্ট করে কিন্তু একবার উত্তর আমেরিকার জলবায়ু বা উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলোও দেখে নিও, ঠিক আছে? তো চলো, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণে প্রথমেই আমরা আসব অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশগত অবস্থান। তো এই যে দক্ষিণ আমেরিকার কথা বলছি, এই দক্ষিণ আমেরিকার
উত্তরাংশ দিয়ে এই দক্ষিণ আমেরিকার উত্তরাংশ দিয়ে দেখো কোন রেখা গেছে। এই দক্ষিণ আমেরিকার এই যে দেখতে পাচ্ছ উত্তর অংশ দিয়ে কিন্তু কি রেখা গেছে, আমাদের নিরক্ষরেখা গেছে, এবং মাঝ বরাবর কিন্তু মকর ক্রান্তি রেখা কিন্তু বিস্তৃত রয়েছে। তাহলে কি লিখবো, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ দিয়ে নিরক্ষরেখা ও মাঝ বরাবর মকর ক্রান্তি রেখা বিস্তৃত। মাঝ বরাবর মকর ক্রান্তি রেখা বিস্তৃত। মহাদেশটির মহাদেশের প্রায় 70% উষ্ণমণ্ডলে, 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে, নাতিশীতোষ্ণ মণ্ডলে ও 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, একদম প্রথম থেকেই আমরা কি জানতে পারলাম, যে এই দক্ষিণ আমেরিকার কিন্তু কি যে প্রায় 70% অঞ্চল কিন্তু কি উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে, এবং 20% নাতিশীতোষ্ণ মণ্ডল এবং 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। এবং সেকেন্ড, এই অক্ষাংশগত অবস্থান ছাড়া সেকেন্ড যে জিনিসটায় আমরা চলে আসব সেটা কি, সেটি হচ্ছে মহাদেশের আকৃতি। মহাদেশের আকৃতি। তো তোমাকে যখন এই ছবিটা দেখাচ্ছি, দেখো এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশটা অনেকটা কিন্তু কি ত্রিভুজের মতন কিন্তু দেখতে। কেমন দেখতে? ত্রিভুজের মতন কিন্তু দেখতে। এবং দেখো এই যে উত্তর দিকটা, উত্তরাংশটা কিন্তু কি চওড়া প্রশস্ত, আবার দক্ষিণ দিকটা কিন্তু সরু হয়ে গেছে, তাই তো? এই যে উত্তরাংশটা কি দেখতে পাচ্ছ, উত্তরাংশটা চওড়া এবং দক্ষিণাংশটা কিন্তু কি হয়ে গেছে, সরু হয়ে গেছে। তো এর থেকে আমরা কি লিখব, যে দেখো এটা একটু শর্টে লিখছি আমি, মহাদেশের উত্তরাংশ বেশ প্রশস্ত হওয়ায় মহাদেশটির মধ্যভাগে সামুদ্রিক প্রভাব অনুভূত হয় না। অর্থাৎ কি, যে আমরা আগেও তোমাদেরকে আমি পড়িয়ে এসেছি যে সমুদ্রের
কাছাকাছি হলে কি যে সামুদ্রিক প্রভাবটা থাকে। কিন্তু এই যে মহাদেশের মধ্যভাগটা কিন্তু এই মধ্যভাগে কিন্তু সামুদ্রিক প্রভাব দেখা যায় না। কিন্তু একটু আগেই তোমাদেরকে ম্যাপের থ্রুতে দেখালাম যে মহাদেশটির দক্ষিণ দিকটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ ক্রমশ শুরু হয়ে গেছে। তো এই জায়গায় কিন্তু সামুদ্রিক প্রভাবটা কিন্তু অনুভূত হয়। মহাদেশের দক্ষিণ দিকে সামুদ্রিক প্রভাব অনুভূত হয়। ডান। তাহলে আমরা প্রথমে অক্ষাংশগত অবস্থান দেখলাম, দেন মহাদেশের ক্ষেত্রে কি দেখলাম যে এটা ত্রিভুজাকৃতি, একদম আমার সঙ্গে সঙ্গে তোমাদের পড়া হয়ে যাবে। এটা কি ত্রিভুজাকৃতি দেখতে। উত্তর দিকটা কি দেখালাম ছবিতে, বেশ চওড়া। তো এই যে উত্তর দিকটা বেশ চওড়া হয়, যে মধ্যভাগটা রয়েছে মহাদেশের সেই জায়গাটায় সামুদ্রিক প্রভাব তেমন দেখা যায় না। এবং দক্ষিণ দিকটা ক্রমশ সংকীর্ণ আমরা দেখেছি, এবং এই দক্ষিণ দিকে কিন্তু কি রয়েছে, দক্ষিণ দিকে কিন্তু সামুদ্রিক প্রভাবটা দেখা যায়। তাহলে দুটো পয়েন্ট আমরা জেনে নিলাম। এরপরে আমরা কোন পয়েন্টে আসব, এরপরে আমরা চলে আসব উচ্চতাতে। ভূমির উচ্চতা। যে এই যে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে কি রয়েছে, দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে কিন্তু বিস্তৃত রয়েছে কি উত্তর দক্ষিণে, মানে পশ্চিম দিকের উত্তর দক্ষিণ করে বিস্তৃত রয়েছে কি আন্দিজ, তাই তো? দেখো এই যে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, এই দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক জুড়ে কিন্তু উত্তর দক্ষিণে রয়েছে কি আন্দিজ পর্বত শ্রেণী। তো এই আন্দিজ পর্বত শ্রেণী থাকায় কি হয়েছে, আমরা জানি যে যত উচ্চতা বাড়ে তত কিন্তু উষ্ণতা কি হয়, ডাউন হয়, কমে যায়, তাই তো? এই জন্যই তো আমরা যতক্ষণ পাহাড়ের ওপরে উঠি কি হয়, ঠান্ডা ঠান্ডা, তাই তো? তো চলো ভূমির উচ্চতার উপর কিভাবে ডিপেন্ড করছে দেখিয়ে দিই। এই মহাদেশের সমগ্র পশ্চিম অংশ জুড়ে উত্তর দক্ষিণে বিস্তৃত রয়েছে আন্দিজ পর্বত শ্রেণী। আন্দিজ পর্বত শ্রেণী। তো এই আন্দিজ পর্বত শ্রেণী থাকার জন্য কিন্তু এই জায়গাটার জলবায়ুটা কি হবে, আমি বলেছি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, তো এই আন্দিজ পর্বত শ্রেণী অঞ্চলের কিন্তু জলবায়ুটা শীতল প্রকৃতির। তাই আচ্ছা, তাইটা কেটে দিই, এখানে শীতল জলবায়ু দেখা যায়। এখানে শীতল জলবায়ু দেখা যাচ্ছে। আবার কি হচ্ছে জানো, এই যে আন্দিজ পর্বত শ্রেণী তো রয়েছে,
তো এই আন্দিজ পর্বতশ্রেণীতে এসে বাধা পাচ্ছে কি, যে প্রশান্ত মহাসাগরীয় যে আর্দ্র পশ্চিমা বায়ুটা আছে সেটা এসে মানে আসছে আসছে এসে ধাক্কা খাচ্ছে আন্দিজের সঙ্গে। ধাক্কা খাওয়ার ফলে সেটা আর মহাদেশের দক্ষিণ মানে বাধাপ্রাপ্ত হয়ে গেল, দিয়ে আর মহাদেশের দক্ষিণ দিকে পৌঁছাতে পারছে না। এই কারণে কিন্তু দক্ষিণ দিকে কিন্তু আবার কি মরুভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে কি লিখবো? প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু এই আন্দিজ পর্বতে দ্বারা বাধাপ্রাপ্ত হয়। ও মহাদেশের দক্ষিণ ভাগে যেতে পারে না। তাই এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। তাই এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। ডান। তাহলে কি জানলাম? যে আন্দিজ পর্বত রয়েছে, তো সেখানে আন্দিজ পর্বতের ওখানে শীতল জলবায়ু। আবার এখানে এসে বায়ু এসে ধাক্কা খাচ্ছে, কোন বায়ুটা? প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু। দিয়ে ধাক্কা খেলে কি হয়, তুমি যদি একটা এরকম হাঁটছো দিয়ে একটা দেওয়াল রয়েছে, দেওয়ালের সঙ্গে যদি ধাক্কা খাও তাহলে কি আর যেতে পারবে না। তাহলে ঠিক সেরকমই এই বায়ু এসে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে কিন্তু মহাদেশের দক্ষিণ দিকে যেতে পারছে না। তো এই কারণে কিন্তু মহাদেশের দক্ষিণ দিকে কিন্তু মরুভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। কেমন? তো 3টে পয়েন্ট তো আমরা জেনে নিলাম। তো চলো আর কি কি কারণের ওপর নির্ভর করছে সেগুলো একটু একটু করে জেনে নি। আর রয়েছে কি সমুদ্র স্রোত। যেহেতু কালারটা তোমাদের কাছে অনেক রকম ভিজিবল হচ্ছে না, সেই কারণে কিন্তু একটা কালারই আমাকে ইউজ করে লিখতে হচ্ছে। পরের দিন একটা অন্যরকম পেজ রাখবো যাতে আমরা ডিফারেন্ট কালারও যাতে ইউজ করতে পারি। তো সমুদ্র স্রোতের ওপর কিভাবে ডিপেন্ড করছে? শীতল পেরু স্রোত বা হাম্বল স্রোতের কারণে মহাদেশের পশ্চিমাংশ শীতল জলবায়ু দেখা যায়। তাহলে যদি ঠান্ডা সমুদ্র স্রোত বয়ে যায় তাহলে সেখানে কি শীতল জলবায়ু দেখা যাবে। আবার যদি গরম উষ্ণ সমুদ্র স্রোত বয়ে যায় তাহলে সেখানে কি, সেখানে আবার উষ্ণ গরম দেখা যাবে। তাই তো
তাই দেখা যাবে। তো মনে করো যে গরমকালে লু বইছে, তখন কি আরো তাপটা বেড়ে যায়, তাই না? আবার শীতের মধ্যে যদি আবার কনকনে ঠান্ডা হাওয়া দেয়, তখন কি শীতটা আমাদের বেশি অনুভূত হয়, রাইট? তো সেরকমই ব্যাপার। তাহলে এই শীতল পেরু স্রোত ও হাম্বল স্রোতের কারণে শীতল জলবায়ু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার ব্রাজিলে কিন্তু উষ্ণ সমুদ্র স্রোত বয়ে যাওয়ার কারণে এখানের জলবায়ুটা কিন্তু উষ্ণ প্রকৃতির। তাহলে এই যে সমুদ্র স্রোত আমরা জেনে নিলাম, তাহলে কি কি পয়েন্ট আমরা জানলাম মাই ডিয়ার স্টুডেন্ট? জলবায়ুর ক্ষেত্রে অক্ষাংশগত অবস্থান জানলাম, তাই তো? অক্ষাংশগত অবস্থান জানার পাশাপাশি আমরা কি জানলাম? যে মহাদেশের আকৃতি, এই যে উত্তর দিকটা প্রশস্ত, দক্ষিণ দিকটা সরু, এই যে মধ্যভাগটাই কি সামুদ্রিক প্রভাব সেরকম দেখা যায় না, দক্ষিণ দিকে সামুদ্রিক প্রভাব দেখা যায়, কারণ সমুদ্রের কাছাকাছি থাকলে সেখানে কিন্তু সামুদ্রিক প্রভাবটা দেখা যাবে। তারপর কি উচ্চতা, যে যত উঁচুতে আমরা উঠি তত উষ্ণতা কি হয়, কমে যায়। তাহলে এই আন্দিজ পর্বত রয়েছে, সেখানে জলবায়ুটা শীতল প্রকৃতির। এবং সমুদ্র স্রোতের কথাও কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে অলরেডি জলবায়ুর নিয়ন্ত্রক কারা সেগুলো তো আমরা জেনে নিয়েছি। এইবার ম্যাম জলবায়ু নিয়ন্ত্রক সম্পর্কে এত কিছু বলছেন, জলবায়ু সম্পর্কে তো বলুন। তো চলো আমরা এইবার চলে আসব কোথায়? জলবায়ুতে। দক্ষিণ আমেরিকার জলবায়ুকে কিন্তু বেশ কতগুলো ভাগে কিন্তু ভাগ করা গেছে। প্রধানত আমরা এই 9টি ভাগে কিন্তু ভাগ করেছি। কি রয়েছে? নিরক্ষীয় জলবায়ু। এই নিরক্ষীয় জলবায়ুতে জানো, নিরক্ষীয় জলবায়ুতেই আমরা কিন্তু নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যও দেখতে পারবো, ঠিক আছে? ক্রান্তীয় সাভানা জলবায়ু রয়েছে, উষ্ণক্রান্তীয় মৌসুমী জলবায়ু রয়েছে, ক্রান্তীয় মরু জলবায়ু রয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ মরু স্টেপ, সামুদ্রিক পার্বত্য জলবায়ু, এত রকম জলবায়ু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে জলবায়ুর বৈচিত্র্যের পিছনে এই কারণগুলো থাকে বলেই আমরা নানান রকম জলবায়ু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে চলো একটা করে জলবায়ু জানবো, এবং শুধু জলবায়ু না, আমরা কিন্তু জলবায়ুর পাশাপাশি কিন্তু স্বাভাবিক উদ্ভিদগুলোও দেখে নেব, যেখানে কোন কোন স্বাভাবিক উদ্ভিদও কিন্তু দেখতে পাওয়া যায়। তো চলো তোমাদেরকে তার আগে প্রথমেই একটা কি করি, একটা ম্যাপ দেখিয়ে দিই। দেখো এই যে দেখতে পাচ্ছ তোমাদের কাছে মার্ক করা রয়েছে, এই জায়গাটা কি সাভানা জলবায়ু অঞ্চল, ঠিক আছে? এই জায়গাটা ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল, এই জায়গাটা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই জায়গাটা শীতল সামুদ্রিক জলবায়ু অঞ্চল, ঠিক আছে? এই জায়গাটা নাতিশীতোষ্ণ মরু জলবায়ু অঞ্চল। তাহলে এই রকম ভাবে কিন্তু তোমাদের কাছে একটা ম্যাপ রইলো, যেটা কিন্তু ভালো করে যদি তুমি 2 মিনিট ধরে দেখো, তাহলেই কিন্তু তোমার মাথার মধ্যে চলে আসবে যে এই পাশে কোন জলবায়ু, এই পাশে কোন জলবায়ু, ওপরে নিচে চলে আসবে, এবং জলবায়ু অঞ্চলের নামগুলোও আপনা আপনি মুখস্থ হয়ে যাবে। তো এই জলবায়ুর উপরই কিন্তু কি ডিপেন্ড করে? স্বাভাবিক উদ্ভিদও কিন্তু ডিপেন্ড করে। দেখো এইখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? সেলভা অরণ্য কিন্তু দেখতে পাচ্ছি। সাভানা জলবায়ু অঞ্চলে আমরা কিন্তু সাভানা তৃণভূমি কিন্তু দেখতে পাই। আবার এই যে সামুদ্রিক এই জলবায়ু জায়গাটায় এখানে রয়েছে, ঠিক আছে? তাহলে এই রকম কিন্তু পুরোটা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, যে জলবায়ুর উপর, যেখানে কোনো জায়গার জলবায়ু কিরকম তার উপরেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদরা গড়ে উঠছে। তাহলে চলো এইবার ম্যাপ তো দেখে নিয়েছি, এইবার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে পড়ব। তো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে সেটা বলে দিই। এই যে মানুষের হস্তক্ষেপ ছাড়া, মানে আমি গিয়ে সেখানে গাছ লাগিয়ে দিইনি, মানুষের হস্তক্ষেপ
ছাড়া যখন প্রকৃতিতে সেই অঞ্চলের মাটি কেমন, জলবায়ু কেমন, অর্থাৎ উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এইগুলোর ওপর ডিপেন্ড করে যখন আপনার থেকে যে বনভূমি হচ্ছে সেটাই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ। তো আমরা প্রথমে পড়ছি কি, দেখো একদম সাইড বাই সাইড দুটো পড়ছি। কি এক হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা কি দেখতে পাচ্ছি, নিরক্ষীয় চিরহরিৎ বা সেলভা অরণ্য কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে কি কোথায় আমরা সেলভা অরণ্য দেখতে পাচ্ছি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য বা সেলভা অরণ্য দেখতে পাচ্ছি। তো এটা কোথায় অবস্থিত, কোন জায়গাটায়, দক্ষিণ আমেরিকার কোথায় দেখতে পাচ্ছি? দেখো নিরক্ষরেখার নিকটবর্তী আমাজন ও অরিনাকো নদীর অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে নিরক্ষীয় মানে কি, নিরক্ষরেখার কাছাকাছি হবে। তাহলে এই যে নিরক্ষরেখার কাছাকাছি যে অ্যামাজন রয়েছে এবং অরিনাকো নদীর অববাহিকা রয়েছে, সেখানে কিন্তু আমরা এই জলবায়ু বা এই রকম স্বাভাবিক উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি। এছাড়া কোথায়? ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, এই জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। তো এখানের উদ্ভিদগুলো কি, দুটো করে নাম তো অবশ্যই মনে রাখতে হবে, রোজউড, আয়রন উড, ব্রাজিল নাট, নানান রকম এই যে উদ্ভিদগুলো কিন্তু রয়েছে। অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে থেকে দুটো থেকে তিনটে নাম কিন্তু মাস্ট মাস্ট মাস্ট। তাহলে কি আমরা নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায় দেখতে পাচ্ছি বা সেলভা অরণ্য জেনে নিলাম, এখানের উদ্ভিদের নাম জেনে নিলাম। এবার এই জলবায়ুর ওপর ডিপেন্ড করেই আমার স্বাভাবিক উদ্ভিদ হবে। তাহলে এই জলবায়ুর বৈশিষ্ট্যটা কি? আমরা সবাই জানি কি যে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, প্রায় কি পরিচলন পদ্ধতিতে সেখানে যে প্রচুর কিন্তু ওখানে বৃষ্টিপাত হয়। এবং এই জায়গার জলবায়ুটা কি, যে প্রচন্ড আর্দ্র আর্দ্র, এখানে কি উষ্ণতা বেশি, বৃষ্টিপাত বেশি, আর্দ্র। তো এইখানের জায়গাটা না খুব অস্বস্তিকর, স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ সব সময় ধরে কিন্তু বিরাজ করে। কেমন মানে একটা মানে ভালো লাগবে না, কমফোর্টেবল লাগবে না, অস্বস্তি, অস্বাস্থ্যকর কিন্তু পরিবেশ কিন্তু এখানে বিরাজ করে। তো চলো এইবার আমরা জেনে নেব এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে আমরা কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই, সেই স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি। প্রথমত এই বনভূমির উদ্ভিদ চিরহরিৎ প্রকৃতির। এই বনভূমির উদ্ভিদ চিরহরিৎ প্রকৃতির। চিরহরিৎ প্রকৃতির কেমন? চিরহরিৎ, আচ্ছা এটা একটু বেশি ছোট দেখতে হয়ে গেছে, চিরহরিৎ তাহলে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি যে উদ্ভিদগুলো সেগুলো চিরহরিৎ, অর্থাৎ সারা বছরই কিন্তু কি থাকছে, সবুজ থাকছে। সেকেন্ড পয়েন্ট আমরা বলবো গাছগুলি পাতা বড় হয়, বড় বড় হয়। উদ্ভিদগুলি খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। উদ্ভিদগুলি খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। তাহলে কি কি বললাম, যে উদ্ভিদগুলো চিরহরিৎ প্রকৃতির, গাছের পাতাগুলো বড় বড় হয়,
আর কি বললাম যে এই গাছগুলোর ঘনত্ব মানে খুব কাছাকাছি কাছাকাছি থাকে, এবং এই কাছাকাছি থাকে বলে সূর্যের আলো, এমনও জায়গা আছে যেখানে সূর্যের আলো একদম মাটির নিচ পর্যন্ত পৌঁছাতেই পারছে না, এত বড় বড় গাছগুলো হয়, পাতাগুলো এত বড় বড়, এত কাছাকাছি একটা গাছ আরেকটা গাছ লেগে থাকে যে সূর্যের আলো মাটির তলা পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্য কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে আমরা কিন্তু কি বলছি, এখানে কিন্তু চিরগোধূলি অঞ্চল আমরা বলতে পারছি, যে নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে কি, যে চিরগোধূলি অঞ্চল কিন্তু আমরা বলছি কোথায়, নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে। তাহলে উদ্ভিদগুলি খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, আচ্ছা উদ্ভিদগুলি, হ্যাঁ উদ্ভিদগুলি খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকায় গাছের পাতা, সূর্যের আলো অনেকাংশে মাটি পর্যন্ত পৌঁছায় না, মাটি পর্যন্ত পৌঁছায় না, তাই একে চিরগোধূলি অঞ্চল বলে। চিরগোধূলি অঞ্চল বলে। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে চিরগোধূলি অঞ্চল কাকে বলে এবং কেন বলে। তাহলে এই যে নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে আমরা চিরগোধূলি অঞ্চল বলছি কেন? কারণ গাছের পাতাগুলো এত বড় হয়, এত কাছাকাছি অবস্থান করে যে অনেক সময় সূর্যের আলো মাটির নিচ পর্যন্ত এসে পৌঁছাতেই পারে না। এই কারণে কিন্তু ওখানে কি সবসময় একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা কিন্তু বিরাজ করছে। সেই জন্য কিন্তু নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে চিরগোধূলি অঞ্চল বলে। এটা কিন্তু ভেরি 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 মাস্ট। ওকে, চিরগোধূলি অঞ্চল কাকে বলে এবং কেন বলে, তাহলে এইটা সবার কাছে একদম ডান ডান কিনা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। ডান হলে তবে আমরা কিন্তু নেক্সট পার্টে চলে আসব। এবং নেক্সট পার্টে কি দেখছি, যে ক্রান্তীয় সাভানা জলবায়ুতে আমরা সাভানা তৃণভূমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে কোথায়? ক্রান্তীয় সাভানা জলবায়ুতে আমরা সাভানা তৃণভূমি দেখতে পাচ্ছি। এটার অবস্থান কোথায়? যে গিয়ানা উচ্চভূমি, ল্যানোস ব্রাজিলের উচ্চভূমি ক্যাম্পোস অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। সেম এখানেরও কিন্তু দুটো স্বাভাবিক উদ্ভিদের নাম অবশ্যই পড়তে হবে, যেখানে কিন্তু শাল মানে তৃণের মধ্যে তৃণ দেখা যায় মেইনলি, তৃণর মধ্যে তার পাশাপাশি বিচ্ছিন্নভাবে শাল, সেগুন, পর্ণমোচী বৃক্ষও কিন্তু দেখতে পাই। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য তো আমরা পড়েছি। এই যে বলছি সাভানা জলবায়ু অঞ্চল, তাহলে এখানে কি, এখানে উষ্ণতা গ্রীষ্মে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, শীতে 15 থেকে 20 ডিগ্রি থাকে। এখানে বৃষ্টিপাতের পরিমাণটা দেখো কম। তো এইখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু যেহেতু কম, তো এখানে লম্বা লম্বা প্রায় 4 মিটার পর্যন্ত লম্বা লম্বা শক্ত মোটা কর্কশ জাতীয় তৃণ দেখা যায়, কর্কশ জাতীয় তৃণ দেখতে পাওয়া যায়।
তাহলে এই জলবায়ু অঞ্চলে মেইনলি কিন্তু কি, যে বড় বড় ঘাস জন্মায়, ঘাসগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়, অনেক লম্বা হয় এবং শক্ত মোটা কিন্তু হয়। তো আমরা এটাও জেনে নিলাম। এরপর আমরা জানবো হচ্ছে উষ্ণক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তো উষ্ণক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে আমরা কি পর্ণমোচী উদ্ভিদ কিন্তু দেখতে পাচ্ছি, কি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাচ্ছি। তাহলে কোথায় উষ্ণক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে আমরা কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা দেখতে পাচ্ছি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাচ্ছি। তাহলে এইটার এক্সাক্ট লোকেশনটা কোথায়, এক্সাক্ট কোন কোন জায়গায় দেখতে পাই আমরা? ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর দেখতে পাওয়া যায়। এবং যেরকমটা বলেছি সবগুলো স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু 2 থেকে 3টে নাম তোমাকে পড়ে নিতে হবে। তো এই যে পর্ণমোচী উদ্ভিদ, এখানের কতগুলো গাছের নাম কি? শাল, সেগুন, মেহগনি, এই নামগুলোর সঙ্গে তোমরা কিন্তু বেশ পরিচিত। তো এখানের বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকালটা আর্দ্র, শীতকালটা শুষ্ক প্রকৃতির। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 150 থেকে 200 সেমি। তো এই যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের কথা বললাম, তো এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি বলবো? সারা বছর ধরেই উদ্ভিদগুলি পাতা ও বাকল ঝরায়। তাহলে কি, যে সারা বছর ধরে এই উদ্ভিদগুলি কিন্তু পাতা বা বাকল কিন্তু ঝরাতে থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের কি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে। এবং উদ্ভিদের মধ্যে কি পড়লো? শাল, সেগুন, মেহগনি ইত্যাদি। তাহলে 3টে জলবায়ু এবং 3টে স্বাভাবিক উদ্ভিদ আমরা পড়ে নিয়েছি। এইবার আমরা চলে আসবো কোথায়? ক্রান্তীয় মরু জলবায়ু। এবার মরু কথাটা শুনলেই কিন্তু আমাদের মাথায় কি চলে আসে? যে বৃষ্টিপাত কম, উষ্ণতা বেশি। ঠিক সেই জিনিসটাই জাস্ট মনে রাখবে, তাহলে কিন্তু তোমাকে বারবার বারবার মুখস্থ করতে হবে না। তাহলে ক্রান্তীয় মরু জলবায়ু এটা কোথায় দেখা যাচ্ছে? দক্ষিণ পেরু, উত্তর চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি অঞ্চলে। তাহলে মরু কথার অর্থতেই আমরা চলে আসছি মরুভূমি। তাহলে এটা কোথায়? আমরা মরুভূমি অঞ্চলে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি। এখানের উদ্ভিদ কি হবে? কাঁটা জাতীয় উদ্ভিদ হবে, ক্যাকটাস, ক্যাকটাস, অ্যাকাসিয়া কিন্তু এখানে প্রধান উদ্ভিদ। তাহলে মরু অঞ্চলে কি উষ্ণতা বেশি, আবার বৃষ্টিপাত একদম কম। দেখো যেখানে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, বার্ষিক বৃষ্টিপাত 20 সেমির থেকেও কিন্তু কম, এবং উষ্ণতা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বেশি। এখানে উষ্ণতা স্পেলিংটা একটু ঠিক করে নেবে। হ্যাঁ, উষ্ণতা এখানে বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কম। তাহলে এখানে যে আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি, সেই উদ্ভিদের বৈশিষ্ট্য কি? উদ্ভিদগুলো ঝোপঝাড় জাতীয় হয়, উদ্ভিদগুলো কি, যে মরু অঞ্চলের উদ্ভিদ কেমন আর হবে? খুব দীর্ঘ শক্ত হবে না, ঝোপঝাড় জাতীয় হবে। এবং উদ্ভিদগুলির পাতা উদ্ভিদগুলির পাতা কাঁটায় পরিণত হয়। কাঁটায় পরিণত হয়। তাহলে কি ঝোপঝাড় জাতীয় হয়, উদ্ভিদগুলির পাতাগুলো কি কাঁটায় পরিণত হয়ে যায়। এবং উদ্ভিদগুলির
শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকে। মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত কিন্তু থাকে। তাহলে মরু উদ্ভিদের এখানে বৈশিষ্ট্যতে আমরা কি পেয়ে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে ঝোপঝাড় কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়। গাছের পাতাগুলো কি কাঁটায় পরিণত হয়। গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত বিস্তৃত থাকে জল পাওয়ার জন্যে। তাহলে এইগুলো গেল আমাদের ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে আমরা 4টে জলবায়ু 4টে স্বাভাবিক উদ্ভিদ পড়ে নিলাম। এইবার আসবো আমরা কোথায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য। একদম দেখো জিনিসগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা নির্ভরশীল। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে আমরা ভূমধ্যসাগরীয় অরণ্য দেখতে পাচ্ছি। এবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের বৈশিষ্ট্যর মধ্যেই কি চলে আসে? যে এখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত কিন্তু হয়। তো এটা কোথায়? মধ্য চিলির অন্তর্গত আটাকামা মরুভূমির দক্ষিণে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানেও উদ্ভিদগুলির লম্বা মূল হয়, মোমযুক্ত পাতা হয়, কাঁটাযুক্ত ঝোপঝাড় হয়, ক্যাকটাস অ্যাকাশিয়া গাছ জন্মায়। কারণ গ্রীষ্মকালে এখানে কি বৃষ্টিপাত হচ্ছে না, আর্দ্রতা ধরে রাখার জন্য কিন্তু এখানে উদ্ভিদের লম্বা মূল ও মোমযুক্ত পাতা কিন্তু হচ্ছে। এরপর আমরা চলে আসব শীতল সামুদ্রিক জলবায়ুতে। এবার শীতল সামুদ্রিক জলবায়ুতে আমরা কি দেখতে পাচ্ছি? শীতল সামুদ্রিক অঞ্চলের মিশ্র অরণ্য কিন্তু দেখতে পাচ্ছি। কিরকম অরণ্য দেখতে পাচ্ছি? মিশ্র মানেই কি মিক্সড। তো এখানে কিন্তু আমরা চিরসবুজ উদ্ভিদ শুধু নয়, চিরসবুজ ও পর্ণমোচী এই দু ধরনের উদ্ভিদের একটা মিক্সচার বা মিশ্র বনভূমি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দক্ষিণ চিলি কিন্তু এই জলবায়ুর অন্তর্গত এবং এখানে সারা বছরই সমভাবাপন্ন কিন্তু জলবায়ু থাকছে। ওকে, তাহলে আমরা কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু আগে জানলাম, এখন কিন্তু আমরা শীতল সামুদ্রিক জলবায়ুটাও জেনে নিলাম। তাহলে সামুদ্রিক অর্থাৎ কি? সমুদ্রের কাছাকাছি জলবায়ুটা কি হয়? তাতে সামুদ্রিক প্রভাবটা থাকে, অর্থাৎ সেখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। তাহলে এই শীতল সামুদ্রিক জলবায়ুতে কিন্তু কি মিশ্র অরণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা চলে আসব নাতিশীতোষ্ণ জলবায়ু। তো নাতিশীতোষ্ণ জলবায়ুতে কি নাতিশীতোষ্ণ তৃণভূমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই নাতিশীতোষ্ণ তৃণভূমিটা কোথায়? আর্জেন্টিনা, উরুগুয়ের উত্তর পূর্বে পম্পাস তৃণভূমি এই নাতিশীতোষ্ণ মধ্যে পড়ছে। তাহলে কি পম্পাস তৃণভূমি নাতিশীতোষ্ণ তৃণভূমির মধ্যে পড়ছে। নাতিশীতোষ্ণ তৃণভূমির মধ্যে পড়ছে। এই যে বললাম পম্পাস তৃণভূমি, তাহলে এই পম্পাস তৃণভূমিটা কিন্তু কি সাভানা তৃণভূমির মতন। ওখানে সাভানাতে আমরা কি দেখেছিলাম? যে বেশ লম্বা লম্বা দীর্ঘ ঘাস জন্মাচ্ছে। তো এই পম্পাসে যে ঘাসগুলো জন্মাচ্ছে সেগুলো অতটা লম্বা নয়, তবে একটা মেষ প্রতিপালনের জন্য কিন্তু এই জায়গাটা উপযুক্ত। তাহলে এখানে জলবায়ু সমভাবাপন্ন, তবে গ্রীষ্মকাল বেশ উষ্ণ থাকে। এখানে ঘাসগুলো সাভানা তৃণভূমির মতন কিন্তু অতটা লম্বা নয়, বাট মেষ চারণের পক্ষে কিন্তু উপযুক্ত। নেক্সট আমরা চলে আসছি নাতিশীতোষ্ণ মরু জলবায়ু। নাতিশীতোষ্ণ মরু জলবায়ুতে আমরা নাতিশীতোষ্ণ মরু অরণ্য দেখতে পাচ্ছি। তাহলে মরু অরণ্য যখনই চলে আসবে তুমি মাথায় কি নিয়ে আসবে? যে কাঁটা জাতীয় ঝোপঝাড় জাতীয় কিন্তু এখানে আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি। ওকে, চলো। এই জায়গাটা গ্রীষ্মকাল উষ্ণ ও শীতকাল শীতল।
পশ্চিমা বায়ুর বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হয়, বৃষ্টিপাতটা কিন্তু এখানে কম। বৃষ্টিচ্ছায় অঞ্চল মনে আছে তো, পড়িয়েছি কিন্তু। নেক্সট আমরা চলে আসব লাস্ট, পার্বত্য জলবায়ু ও পার্বত্য অরণ্য। পার্বত্য মানে পর্বতের সঙ্গে রিলেটেড, তাই তো, পার্বত্য বা পর্বত। তাহলে এটা কিন্তু আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই পার্বত্য জলবায়ুতে পার্বত্য অরণ্য আমরা দেখতে পাচ্ছি। কোথায় রয়েছে পর্বত? সমগ্র মহাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণে আন্দিজ পার্বত্য অঞ্চল। আমরা দেখেছি মহাদেশের পশ্চিম দিকে উত্তর দক্ষিণ বরাবর কিন্তু কি রয়েছে? আন্দিজ পর্বত রয়েছে। তো এখানেই কিন্তু আমরা পার্বত্য জলবায়ু এবং এই পার্বত্য জলবায়ুতে পার্বত্য অরণ্য দেখতে পাচ্ছি। তো এই জলবায়ুর বৈশিষ্ট্যের মধ্যে কি, যেখানে শীতল এবং এখানে যে উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি, উচ্চ স্থানে ঘাস লাইকেন জন্মাচ্ছে, পর্বতের ঢালে পর্ণমোচী বৃক্ষের বনভূমি দেখা যাচ্ছে। অর্থাৎ পর্বতের একেবারে উপরের দিকে আমরা আলপীয় উদ্ভিদ কিন্তু দেখতে পাই এবং তার নিচের দিকে সরলবর্গীয় এবং তার নিচের দিকে পর্ণমোচী বৃক্ষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে উষ্ণ হবে এটা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু জলবায়ু নিয়ন্ত্রক এবং এতগুলো জলবায়ু এবং তার পাশাপাশি স্বাভাবিক উদ্ভিদও কিন্তু জেনে নিলাম। তাহলে আমরা চলো আর একবার তোমাদেরকে ছবিটা কিন্তু যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেটা কিন্তু দেখিয়ে দিলাম। তাহলে এই যে মহাদেশের পশ্চিমভাগ এখানে কি আন্দিজ পর্বত রয়েছে, তাহলে এই জায়গাটায় পার্বত্য জলবায়ু দেখতে পাচ্ছি এবং পার্বত্য জলবায়ুর জন্য কিন্তু কি এখানে কিন্তু আমরা কি পার্বত্য অরণ্যও কিন্তু দেখতে পাচ্ছি এবং সমুদ্রের, দেখো সমুদ্রের কাছাকাছি সামুদ্রিক জলবায়ু দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে পড়ে নিলাম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষীয় চিরহরিত অরণ্য কেন ওখানের চিরগোধূলি অঞ্চল বলছে, ওখানের উদ্ভিদদের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? এবং ক্রান্তীয় মরু অঞ্চলে যে এই যে উদ্ভিদগুলো কিরকম হয়, ঝোপঝাড় জাতীয়, কাঁটা জাতীয়, বা বললো ক্রান্তীয় মরু উদ্ভিদের দুটি নাম বলো। তো আমরা কিন্তু সমস্ত জলবায়ু এবং জলবায়ুর পাশাপাশি স্বাভাবিক উদ্ভিদও জেনে নিলাম। তো আই হোপ তোমাদের কাছে একদম এটা ডান ডানাডান ডান। তবে এটা কিন্তু পড়ে নিতে হবে একটু একটু। আমি কথা দিচ্ছি, যদি আমার এই পড়ানোর পর একটু ম্যাপটা দেখে বুঝে বুঝে একটুখানি রিডিং দাও তাহলেই কিন্তু হয়ে যাবে। তার জন্য এরকম করে কিন্তু মুখস্থ করতে হবে না। তো চলো, আমাদের ডিসকাশন তো এখানেই শেষ হলো, কিন্তু কমপ্লিট হয়নি এখনো, কারণ এখন আমরা করব কি কিছু এক্সারসাইজ। চলো দেখে নি প্রথম প্রশ্ন কিন্তু কি রয়েছে। জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে। জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, গিয়ানা, উরুগুয়ে, সুরিনাম কোথায় শীতকাল বিরাজ করে? উরুগুয়েতে কিন্তু শীতকাল বিরাজ করে। তো এরপর চলো দেখে নি নেক্সট কোশ্চেন কি রয়েছে। দৈর্ঘ্যের বিচারে আমাজন পৃথিবীর সব নদীর মধ্যে যে স্থান অধিকার করে। দৈর্ঘ্যের বিচারে কিন্তু তোমাকে জানতে চেয়েছে, দৈর্ঘ্যের বিচারে কিন্তু আমাজন সেকেন্ড, দ্বিতীয় স্থান কিন্তু অধিকার করছে। নেক্সট কি প্রশ্ন রয়েছে চলো দেখি। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রিজিয়ন অফ টুয়াইলাইট। টুয়াইলাইট মানে কি? গোধূলি। তাহলে চিরগোধূলি অঞ্চল কাকে বলছি, কেন বলছি, বারবার পড়েছি, ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষীয় সেলভা অরণ্যকে বা নিরক্ষীয় চিরহরিত অরণ্যকে কিন্তু আমরা কি বলছি, যে আমরা বলছি চিরগোধূলি অঞ্চল। নেক্সট চলে আসবো আমরা থ্যাংক ইউতে। আমাদের দক্ষিণ আমেরিকা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিন্তু বেশ কিছু টপিক রয়ে গেছে, যে টপিকগুলো নিয়ে আমি খুবই তাড়াতাড়ি চলে আসব। তার মধ্যে কিন্তু তোমাকে এই পড়াটা করে ফেলতে হবে, পড়া ফেলে রাখলে কিন্তু একদম হবে না। সো মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ তোমাদের সকলকে। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, টেক কেয়ার অ্যান্ড টাটা।